কয়েকটা দিন ধরে যা দেখছি, বর্তমান ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। এই হিংসার কথা বারে বারেই আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে বলতে চাই। এখন দুর্ভাগ্যের বিষয়, যিনি বলছেন, কখনো বলছেন বাংলার যুবরাজ, কখনো বলছে বাংলার আইকন, কখনো বাংলার ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলছে। আমি শুধু আপনাদের মাধ্যমে এইটুকু বলতে চাই, বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের, বাংলার প্রতারক চিটিংবাজ তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডরা তারা কিভাবে বাংলার দ্বিচারিতা শুরু করেছে এটা ভাবতে হবে। আজকের ভাঙড়ে কি করছে? সংখ্যালঘুদের দিয়ে সংখ্যালঘুদের খুন করাচ্ছে। কি দেখলাম সেখানে অবজারভার হিসাবে যাকে নিয়োগ করেছেন একজন গুন্ডা তোলাবাজ শওকত মোল্লাকে দিয়ে আবার আরাবুলের পরিবারের উপর আক্রান্ত কেন হচ্ছে? আরাবুল তো তৃণমূলের পঞ্চায়েত সমিতির রানিং মেম্বার এবং তার ছেলে জেলা পরিষদের মেম্বার। ফলে এই কারণে আমি দেখছি গোটা বাংলা জুড়ে একই জিনিস চলছে। কোনো মুসলমান লিডার যদি সেকেন্ড তৈরি হয়, তাহলে তার বিরুদ্ধে বিজেপি যেমন স্বৈরাচারিতা ফাসিস্টবাদের কথা বলে, তার সাথে সাথে এই তৃণমূল কংগ্রেস যাদের বলছে আমরা মুসলমান দরদি, আমরা দলিত বিরোধী দরদি, আমরা আদিবাসীদের পক্ষে, আমরা গরিবের পক্ষে, তারা সেই গরিবের কিভাবে খুন করা যায়, গরিবের কিভাবে আটকানো যায়, জেলে বন্দি করা যায়, তার সমস্ত রকম প্রস্তুতিগুলো এরা করছে। এগুলো দেখার পরে বড় দুঃখ লাগে। আমরা কি দেখলাম? আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আরাবুল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের রাজ্য অফিসে যাচ্ছে, তার ছেলে জেলা পরিষদের মেম্বার, তারা তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে যাচ্ছে, জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী ডাকছে, সেখানেও যাচ্ছে। যাওয়ার পর কি তাকে খুন করার প্ল্যান, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবস্থাটা কোথায়? হুমায়ুন কবির সে ইস্তমায় যাচ্ছে, তাকে গোব্যাক জানাচ্ছে। সে কলকাতায় ব্রিগেডে একটা সবার প্রস্তুতির জন্য পরিদর্শন করতে গেছে, সেখানে গোব্যাক জানাচ্ছে। আজকের বলা যেতে পারে চন্দনসর থানায় এলাকায়, চন্দনসর বাজারের পাশে আমির আলী বলে, তার দীর্ঘদিন ধরে আমি চিনি, ছেলেটা 20 বছর ধরে আমার সাথে পরিচিত, একটা ভালো ছেলে। সেখানে হিরোইন ব্যবসা, গাঁজা, পাট্টা এবং জুয়া এই সমস্ত অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তৃণমূলের পঞ্চায়েত সমিতির নেতা এবং প্রধান সরাসরিভাবে এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে সে একটা কমপ্লেন করেছে যে আমার এলাকায় চুরি হচ্ছে, অসামাজিক কার্যকলাপ বাড়ছে, অবিলম্বে এগুলোকে বন্ধ হওয়া দরকার। তাহলে ভালো জিনিস করেছে, এটা তো করণীয় দরকার। তারপরে কি দেখলাম? আচমকাভাবে চন্দনসর থানার পুলিশ এবং ঘুটিয়ারি শরীফের দুজন এসআই, ঘুটিয়ারি পুলিশ ফাঁড়ির দুজন এসআই জোর করে গিয়ে সেই আমির আলীর বাড়িতে লুটপাট করলেন। তার বাড়িতে সিসি ক্যামেরা নিয়ে গেছে, তার বাড়িতে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার সোনা লুট করেছে, তার বাড়ির শোকেস ভাঙচুর করেছে, তার বাড়ির মহিলাদের মেরে তাদের হাত পা পুরো ভাঙার মতো অবস্থা করে দিয়েছে এবং তার মেরুদণ্ডর হাড়ে আক্রান্ত হয়েছে, বুকে আঘাত হয়েছে। কেনই বিচারিত হবে? মহিলাদের উপরে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে? এই পুলিশ যে পয়সা খায়, এই পয়সা মমতা ব্যানার্জির বাপ দেয় না, এই পয়সা নরেন্দ্র মোদীর বাপ দেয় না। এই পুলিশগুলোর বলতে চাই, গুন্ডামি রাজ যদি তোমরা করতে চাও, তাহলে তৃণমূলের ঝান্ডা ধরো, তাহলে বিজেপির ঝান্ডা ধরো, এই স্বৈরাচারী বদমাশদের ঝান্ডা ধরো। পুলিশের চাকরি করো না। পুলিশের ড্রেসের একটা মান্যতা আছে, ফলে পুলিশের ড্রেস পরবে আর গুন্ডামি করবে, এগুলো মেনে নেওয়া যায় না। আমি হোসেন গাজী অন ক্যামেরায় একজন মানবাধিকার কর্মী হিসাবে পরিষ্কার জানিয়ে রাখলাম, কোনো পুলিশ যদি এরকম করে, তাহলে তার বিকল্প পুলিশ যেমন আইন হাতে নেয়, আইন আমরাও জানি, সেই আইনের জায়গা দেখিয়ে দেবো। অলরেডি ভাবে আমির আলী সাহেবের পাশে আমি আছি এবং তার জন্য কলকাতা হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে। তার নিরাপত্তার দাবি আপনাদের মাধ্যমে আমি অন ক্যামেরায় রাখছি, তার পরিবারের সুরক্ষিত নিরাপত্তার দাবি রাখছি। সাথে সাথে আমির আলীর হয়ে হাইকোর্টে যা যা করণীয় আমরা এগিয়ে যাব। যে পুলিশগুলোই করেছে, 10 থেকে 12 লক্ষ টাকা সোনা লুট করেছে, তার বাড়িতে সিসি ক্যামেরা ভেঙে লুটপাট করে নিয়ে গেছে, বাড়ির সমস্ত কিছু নিয়ে গেছে, 2টো মোবাইল নিয়ে গেছে, অবিলম্বে সেগুলো জবাব চাই, জবাব দিতে হবে। তার সাথে সাথে আরও একটি দ্বিচারিতা দেখলাম, একটা বিদেশি মানুষ বারুইপুর থানা এরিয়া, সে রাজমিস্ত্রির কাজ করে। আজকের একজন তান্ত্রিক তার পরিবারকে সুরক্ষিত দিচ্ছে না, বারবার রাস্তায় অ্যাটাক করছে, আজও অ্যাটাক করেছে। আমি বারুইপুর থানার আইসির কাছে পাঠিয়েছিলাম, সঠিক ব্যবস্থা নিচ্ছে না। ফলে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলায় হচ্ছেটা কি? যে বাংলার গণতন্ত্রকে রক্ষা করতে পারে না, যে বাংলার মানুষের নিরাপত্তা দিতে পারে না, যে বাংলায় মানুষের সুরক্ষিত দিতে পারে না, যে বাংলায় শিক্ষার ব্যবস্থা করতে পারে না, আনএডেড মাদ্রাসা বন্ধ হচ্ছে, যে বাংলার মানুষ কর্মস্থানের জায়গা নেই, বিভিন্ন রাজ্যকে প্রাণ যাচ্ছে, যে বাংলার মানুষ ক্ষুধার্ত, তাহলে শিক্ষা লাটে উঠবে। কর্মস্থানের জায়গা নেই, কাজের ভালো ব্যবস্থা নেই, সেই বাংলার মানুষের নিরাপত্তা নেই, আর যে কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় সেরকম মানুষের মিথ্যা মামলা দেবে। এই অমানবিক অত্যাচার
আমি বাংলার মুখ্যমন্ত্রী এবং অপদার্থ পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনেক হয়েছে আপনাদের, এবার বিদায় নেওয়ার সময় এসেছে। তাই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বলতে চাই, এই যে চারটে সাবজেক্ট মেন বললাম, 1 নম্বরে ভাঙড়ে মুসলমানকে দিয়ে মুসলমানকে খুন করাতে চাইছে এই তৃণমূল কংগ্রেস। এটা সুপরিকল্পিতভাবে, কারণ মনে রাখতে হবে বাংলায় 7-8টা বিজেপির এমএলএ আছে, তৃণমূলের মাথা ব্যথা নেই। বাংলার 16টা এমপি আছে বিজেপির, তা তৃণমূলের মাথা ব্যথা নেই। বাংলার 3 জন কেন্দ্রীয় মন্ত্রী আছে বিজেপির, তাতে তৃণমূলের মাথা ব্যথা নেই। তাহলে তৃণমূলের যখন বিজেপি নিয়ে আপত্তি নেই, তাহলে একটা মাত্র নওশাদ সিদ্দিকীর জন্য এত আপত্তি কেন তৃণমূলের? সেই সিটটা নিয়ে এত দ্বিচারিতা কেন? সেখানে কেন অবজারভার নিয়োগ করে মানুষকে দিয়ে মানুষকে খুন করাচ্ছ? এটা মমতা ব্যানার্জির প্ল্যান। আমি ভাঙড়বাসীর কাছে বলবো, তৃণমূলের এই যে রাজনৈতিক হিংসা, তৃণমূলের এই যে রাজনৈতিক দ্বিচারিতা, এই যে সংবিধানকে অপমানিত, তার বিরুদ্ধে ভাঙড়ের মানুষ জোটবদ্ধভাবে ঝেঁটা দিয়ে ওই শওকত মোল্লাকে তাড়ান, ঝেঁটা দিয়ে অভিষেক ব্যানার্জিকে তাড়ান, তৃণমূলকে নির্মূল করুন, নাহলে বাংলার শান্তি ফিরবে না। এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দুর্গা অঙ্গন তিনি করবেন বলেছিলেন এবং জায়গা তিনি নাকি সব দেখে নিয়েছেন এবং শিলান্যাস তিনিও করেছেন, তো সেই জায়গাতে 4 জন আর জায়গা নাকি সেই জায়গাতেই পড়েছে এবং তারা কলকাতা হাইকোর্টে কেস করেছে এবং 1.5 মাস সেই কাজটি স্থগিত করে রেখেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? একদম ঠিক কথা বলেছে, কারণ এখন মুখ্যমন্ত্রী বা সরকারের ধর্ম উৎসবের তার মেতে থাকার তার কাজ নয়। তার কাজ রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তার কাজ রাজ্যে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সুরক্ষিত রাখা, তাদের কাজ মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থানের ব্যবস্থা করা। কিন্তু মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল কংগ্রেস এখানে আসার পরে কি দেখলাম, তিনি তো বিজেপির ঘরে জন্মেছে, এই জন্য বিজেপি সেই ছাওয়াটা তার গায়ে আছে। বিজেপি আপনার লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ীর প্রতীক চিহ্ন পছন্দ করা তৃণমূলের জোড়া ফুল চিহ্ন পেয়েছে এবং তাদের সহযোগী 3 বার তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। একবার রেলমন্ত্রী বিজেপির জোটে, একবার কয়লা মন্ত্রী বিজেপির জোটে, একবার দপ্তরহীন মন্ত্রী বিজেপির জোটে। এবং পেহেলকা হামলার পরে অভিষেক ব্যানার্জি যে বিদেশ ভ্রমণ করেছে, সেটা নরেন্দ্র মোদীর পছন্দ পাত্র হিসাবে বাইরে গিয়েছে, জোর করে বিজেপির দালালি করে RSS-এর মাধ্যমে। এটা মনে রাখতে হবে, কারণ বিদেশ ভ্রমণের জন্য সাংসদে যে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে নাম এসেছিল ইউসুফ পাঠানের, কিন্তু ইউসুফ পাঠানকে কেন ক্যান্সেল করলে বুঝতে হবে। ফলে মুখ্যমন্ত্রীর কাজ হলো মানুষের সেবা দেওয়া, সেখানে কি করছেন তিনি ধর্ম নিয়ে মাতামাতি করলেন। আজকে বিজেপি আর তৃণমূল কি করছে, ধর্মের রাজনীতি করছে। ধর্মটাকে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে রাজনীতির হাতিয়ার করে হিন্দুকে খুন, মুসলমানকে খুন, এই দ্বিচারিতা। সব থেকে বড় কথা আমি বলি, যে কটা প্রতিবাদী মুসলমান মুখ তৈরি হয়, মমতা ব্যানার্জির কাজ তাদের মাজা ভাঙা, তাদের মেরুদণ্ড ভাঙা। আজ মুসলমানদের শিক্ষা নিতে হবে। বড় বড় গোরস্থানগুলো কেন ডিএমের নামে হলো, মাদ্রাসা মসজিদগুলো কেন ডিএমের নামে করলো? এই প্রতারক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থেকে সাবধান যদি না হয়, তাহলে মানুষের যে মিলনস্থিতি, এক ট্রেনে যায়, বাসে যায়, গাড়ি যায়, আমাদের এই সুন্দর সম্প্রীতি রক্ষা হবে না। আমি তাই আপনাদের মাধ্যমে বলি, আজকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কত রকম ষড়যন্ত্র করছে এই তৃণমূল, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছে এই তৃণমূল, এবং একাধিক জায়গায় যে সমস্ত মুসলমান ছেলেগুলো বা দলিত বা আদিবাসী বা অন্য কাস্টের ছেলেরা যারা সঠিক প্রতিবাদের মুখ নিয়ে আগাতে চাইছে দেশের সংবিধানকে বাঁচানোর জন্য, দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য, দেশের সকল মানুষের মিলনতিথি গড়ার জন্য, সরকার তাদেরকে টার্গেট করে মিথ্যা মামলা দিতে চাইছে, তাদের হেনস্থা করার চেষ্টা করছে। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এই যে বিভিন্ন সাবজেক্ট বিষয়গুলো যেগুলো দেখছি, এগুলো মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিতার বিরুদ্ধে এগুলো মেনে নিতে পারছি না। বাংলাদেশ দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, এই নিয়ে কিন্তু বাংলায় যেভাবে আন্দোলন হয়েছিল এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি, কারণ সে কি হিন্দু সম্প্রদায়ের মানুষ বলে? একদম দেখুন, আমি কি বললাম, মুখ্যমন্ত্রী সবসময় নিজেদের স্বার্থে নিয়ে চলছে। বাংলায় কার জীবন গেল এলো এটা নিয়ে ওর মাথা ব্যথা নেই। ওদের দরকার মানুষকে লড়িয়ে দিয়ে কিভাবে কোটিপতি হওয়া যায়। এটা তো মানুষ দেখছে, রাজ্যের মানুষ। তারপরেও রাজ্যের কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থের সিদ্ধির জন্য অন্য মানুষদের প্রাণ যাচ্ছে, কষ্ট হচ্ছে, দেখার দরকার নেই। আমি তাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে বাংলার মানুষ একটু চোখ ঘুরান, বিগত দিনের কথা ভেবে একটু ভাবুন। এখন ইন্টারনেটের যুগ, মডেল যুগ, এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ মানুষ বিজ্ঞান এখন চাঁদে চলে যাচ্ছে, আর এখন এই মানুষ দ্বিচারিতার মধ্যে পড়ছে। সে জায়গায় দাঁড়িয়ে মানুষকে বলবো, 2026 ইলেকশন বিধানসভা নির্বাচনে এই তৃণমূল এবং বিজেপির স্বৈরাচারিতার ফাশিষ্টবাদের পরিবর্তে বিকল্প সরকার গড়ার জন্য বাংলার যে সমস্ত ধর্মনিরপেক্ষ অন্যান্য রাজনৈতিক দল আছে, সে আইএসএফ হতে পারে, সে হুমায়ুন কবিরের জন উন্নয়ন পার্টি হতে পারে, সে সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, এসডিপিআই হতে পারে, আদার্স দল হতে পারে, আপনারা ঐক্যবদ্ধভাবে জোট করুন। সেই জোটের মাধ্যম দিয়ে এই তৃণমূল এবং বিজেপির এই স্বৈরাচারীদের পতন চাই,
মানুষের শান্তি সংহতি সম্প্রীতি রক্ষা চাই। আমার নাম হোসেন গাজী, আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের জেনারেল সেক্রেটারি।